গরখপুর ডিস্ট্রিক্ট জেলে যাব, তাড়াতাড়ি। দেখো, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভাগ্য ঠিক ভুল কিছু বোঝে না সরোজ, যেটা লেখা রয়েছে সেটাই হবে। আমাদের শুধু কর্ম করে যেতে হবে, বাকি এইমাত্র পরিষ্কার করেছিলাম, পুরো নোংরা করে দিলে। এটা চলার জায়গা, পরিষ্কার করার যদি অত ইচ্ছা হয় তো আবার মুছে নে, বারবার মোছ। এই শালে গোমতি, বেশি লাফাস না। পরের সপ্তাহে তোর মোছার পালা, ঝাঁটা তোর হাতে থাকবে, তখন হাঁটবো আমরা, দেখবো তোকে। তুই আমার সঙ্গে লাগতে চাইছিস? ক্ষমতা থাকলে আয়। আরে কুসুম, গোমতিদি, তোমরা দুজন কেন ঝগড়া করছো? ওটা তো এমনি আমার মুখ থেকে তোমার নামটা বেরিয়ে গেছিল, কোনো ব্যাপার নয়, আমি আবার পরিষ্কার করে দিচ্ছি। এই কুসুম, এই চোখ বড় বড় করে আমায় দেখিস না, বুঝলি? তোর চোখ গেলে না উপড়া ফেলে দেবো। তুই আমাকে চিনিস না, তুই আমার গায়ে হাত দিয়ে একবার দেখা দেখি। নে দিলাম হাত। আরে যা এখান থেকে। আরে চল চল, নিজের কাজ কর। তুই যা যা আগে। যা যা, আমার সাথে মুখ লাগাস না, বুঝলি? যা। আরে তোদের ঝামেলা ঝঞ্ঝাট আবার শুরু হয়ে গেল। আরে না না সিমরান ম্যাডাম, এরা দুজন তো শুধু কথা বলছিল। আরে এই গৌরীর বাচ্চা, আমি কালকে জন্মাইনি, হ্যাঁ? আর আমাকে বোঝানোর চেষ্টা করিস না তুই। আর তোরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? ঝাড়ু ওঠা আর এখান থেকে চল চল, নিজের কাজ কর। গৌরী, তোর সঙ্গে কেউ দেখা করতে এসছে। আমার সাথে কি দেখা করতে এসেছে? আজ পর্যন্ত তো কেউ আসেনি। তো পার্টিকে ফেরত পাঠিয়ে দি। বয়স্ক মানুষ, জেন্টলম্যান টাইপের। কি নাম বলেছে? কোন রতন প্রকাশ মিশ্র, আর সঙ্গে ওনার বউ আছেন। না, আমি চিনি না। তো গিয়ে চিনে নে না, হয়তো কোনো এনজিও থেকে এসছে, তোর পুনর্নিবাসের খবর নিয়ে এসছে। আরে তুই নিজের কাজ কর না ভালো করে। না ম্যাডাম, আমি ওনাদের সঙ্গে দেখা করব না। আমার হয়ে ক্ষমা চেয়ে নিই ওনাদের কাছে। নিজের পায়ে কুড়ুল মারিস না, ঠিক আছে? বলে দিচ্ছি, আমার কি। স্যার, ওই গৌরী বলে মেয়েটা আসতে চাইছে না, বলছে ও কারোর সাথে দেখা করতে চায় না। ঠিক আছে, দেখুন স্যার, আমরা গৌরীকে জোরাজোরি করতে পারি না আপনাদের সাথে দেখা করার জন্য। তাহলে কি একবার আমরা ভেতরে গিয়ে দেখা করতে পারি? দেখুন, একে তো ভেতরে যাওয়া বারণ, আর তারপর মেয়েটাও তো চাইছে না। তো ভেতর বাইরে ব্যাপারটা তো একই, তাই না? তাছাড়া কাজটা কি মিস্টার মিশ্র? আগে আমরা এই কাগজটা পড়েছিলাম, এই জন্য দেখা করতে এসেছি। এই রাতের দিন হয় না। ও আচ্ছা আচ্ছা, এই রিপোর্টার বিজয় উপাধ্যায়, উনি আমাদের জেলের উপর একটা স্টোরি করেছিলেন, আর এই গৌরীর ব্যাপারে ডিটেলসে লিখেছিলেন। উনি গৌরীর ব্যাপারে লিখেছেন, এই জন্যে আমরা ভাবলাম একবার গিয়ে দেখে আসি। আপনি কিন্তু আমার কথার উত্তর দেননি। হ্যাঁ, কেন দেখা করতে চান গৌরীর সাথে? আমরা গৌরীকে দত্তক নিতে চাই। দত্তক নিতে চান? গোরক্ষপুরের ডিস্ট্রিক্ট জেলে বন্দী 18 বছরের একটি মেয়ে গৌরী। গোরক্ষপুরের আইনেক্সট পত্রিকায় গৌরীর বিষয়ে কিছু লেখা হয়। গোরক্ষপুরের সম্ভ্রান্ত এক প্রৌঢ় দম্পতি রতন প্রকাশ ও সরোজ মিশ্র এখন গৌরীকে দত্তক নিতে চায়। কিন্তু কেন? অন্যদিকে গৌরী তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করে এটা বলে যে সে তাদের চেনে না। এটা খুবই অদ্ভুত আর রহস্যময় বিষয় বলে মনে হচ্ছিল, কিন্তু আসলে
এটা ছিল এক অদ্ভুত দৃষ্টান্ত মানুষের সম্পর্কের, যেটা রক্তের সম্পর্কের চেয়েও বেশি দৃঢ় বলে মনে হয়। মিস্টার মিশ্র, সরি, আমাদের কিছু নিয়ম আছে। তাছাড়া মেয়েটি প্রাপ্তবয়স্ক আর আপনাদের সাথে দেখা করতে চায় না, তাই ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারি না। এই আইনেক্সটের রিপোর্টার বিজয় উপাধ্যায়ের সঙ্গে দেখা করি, কি বলো? হয়তো উনি আমাদের সাহায্য করতে পারেন। কিন্তু গৌরী কেন মিশ্রবাবু? দত্তক নেওয়ার তো অনেক অপশনস আছে আপনার। হয়তো এই জন্যে, কেননা আমার স্ত্রী সরোজ আর আমার মাথাতে একই কথা একই সময় এসেছে। সরোজ, পড়ো এটা। কি এটা? আরে পড়ো না, এই দেখো। আচ্ছা, এটা হতে পারে না? একে আমরা দত্তক নিই, আমাদের মেয়ের মতো মানুষ করি। এই ভাবনাটা আমার মনেও এসেছে, এই জন্যই তো তোমায় পড়তে দিলাম। আমি জানতাম তুমিও এটাই ভাববে। আমাদের দুটি ছেলে আছে, একটা মেয়ের খুব আশা ছিল। আমাদের জীবন খুব আরামে কাটছে, ব্যাস একটা মেয়ের শুধু অভাব। তো কাকতালীয় ভাবে কয়েক মাস আগে আমার কাছে হাতটা দেখিয়ে যান, ভবিষ্যৎটাকে খুব ভালো করে জানতে পারবেন। আরে না না ঠাকুর মশাই, এই বয়সে আর কি হাত ফাত দেখাবো? ভাগ্যের কোনো বয়স হয় না মহাশয়। হয়তো আমার ভাগ্যেতে আপনার দক্ষিণা লেখা আছে, আর আপনার ভাগ্যেতে হয়তো কোনো বিস্ময়। এই আপনার দক্ষিণা। দক্ষিণা হাত দেখার পরেই নেওয়া হয় মহাশয়। মেয়ের ভাবনায় কষ্ট পাচ্ছেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি খুব ভালো সম্বন্ধ আসতে চলেছে। আমাদের কোনো মেয়ে নেই ঠাকুর মশাই, তবে হ্যাঁ, ইচ্ছে হয় যে একটা মেয়ে হোক। তাকে আমরা খুব ভালোবাসবো, তাকে খুব পড়াবো, লেখাবো, মানুষ করে তুলব। তার খুব ধুমধাম করে বিয়ে হবে। কন্যাদানের সুখ যদি থাকতো আমাদের জীবনে। কন্যাদানের সুখ তো আপনার জীবনে রয়েছেই। এই বয়সে আমি কখনো আমার বিদ্যাকে নিয়ে হেঁয়ালি করি না। আপনার জীবনে কন্যাদান না ঘটলে তাহলে আমি জ্যোতিষশাস্ত্র ছেড়ে দেব। আমি প্রতিজ্ঞা করছি। জানি না, তখন থেকেই আমার ধীরে ধীরে বিশ্বাস হচ্ছিল যে আমার কপালে মেয়ের সুখ রয়েছেই। আর যখন আমি গৌরীর কাহিনীটা পড়লাম, ব্যাস ব্যাস ভেতরে সুর বেজে উঠল। ধরে নিন কেউ ছুঁয়ে গেল হৃদয়টা। দেখুন, গৌরীকে রাজি করানোটা সহজ নয়। আমার একটা দিন লাগবে, আমি চেষ্টা করছি। ঠিক আছে মিশ্রবাবু, আপনি আপনার নাম্বারটা দিয়ে যান। কথা এগোলে আমি আপনাকে ফোন করে নেব, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না। ওকে স্যার। May I come in, sir? Yes. Yes, sir.
রাকেশ, তুমি ট্রেনিংয়ে আছো, রাইট? রাইট স্যার। একটা অ্যাসাইনমেন্ট আছে, চ্যালেঞ্জিং কিন্তু। করবে? শিওর স্যার। ওই যে কাপলে এইমাত্র এখান থেকে গেলেন, ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা, হ্যাঁ স্যার। রতন প্রকাশ মিশ্র আর সরজু মিশ্র, ফেজ 3 রাপ্তিনগর। এই দুজনের পুরো ডিটেলস চাই আমার। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, গোপনে, কেউ যেন না জানে। অফকোর্স স্যার। গুড। কেন তুই দেখা করলি না ওদের সাথে? কেন দেখা করব আমি? জানি না চিনি না আর হুট করে দেখা করব? আরে মনে হয় তোর কোনো ভালো কাজই করতে এসছে, হতে পারে কোনো ভালো মানুষ। কে ভালো আর কে খারাপ কুসুম, কারোর ব্যাপারে কিচ্ছু বলা যায় না। আর তাছাড়াও আমি আর কারোর ওপর ভরসা করি না। আরে ও ঠাকুমা, কদিন আছো এখানে? 6 মাস। যতদিনে মাস বছর বনে যাবে তখন বুঝতে পারবে আসলে কয়েদ কি। আমি 4.5 বছর ধরে সংশোধনাগারে ছিলাম কুসুম। তাহলে ভালো লাগছে বন্দি হয়ে থাকতে? খোলা হওয়ায় শ্বাস নিতে ইচ্ছা হয় না? কেন নেব না? নিতে চাই আমিও স্বাধীনতা চাই, কিন্তু সঠিকভাবে, কারুর দয়া দাক্ষিণ্যের নয়। অনেক দেখেছি দয়ালু লোক, আর তাদের উদ্দেশ্য। একদিকে ছিল একটি টিনেজ মেয়ে যার ভাগ্য দুঃখ এবং বেদনার ভাষায় লেখা হয়েছিল, আর অন্যদিকে ছিল এক প্রৌঢ় দম্পতি যাদের বিশ্বাস ছিল যে ভালো করলে ভালোই হবে। এখন প্রশ্ন হলো যে ভাগ্য কি এই দুপক্ষকে মেলাতে সক্ষম হবে? গৌরীর হতভাগ্য জীবনে কি রতন প্রকাশ আর সরোজ মিশ্রের ভালোবাসার প্রলেপ লাগতে পারে? মে আই কাম ইন স্যার? রাকেশ, এসো। কিছু পেলে? ইয়েস স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, এই রতন প্রকাশ আর সরোজ মিশ্র খুব ভালো ফ্যামিলির লোক। ভালো ফ্যামিলির লোক? এই ভালো ফ্যামিলির লোক কেমন হয় রাকেশ? রতন প্রকাশ মিশ্রের ব্যাকগ্রাউন্ডে স্যার ডিফেন্সের, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন আর্মিতে। 10 বছর মুম্বাইতে চাকরি করেছেন, তারপর 2000-এ উনি গোরক্ষপুরে ফিরেছেন স্যার, যেখানে ওনার রাদি বাড়ি আসলে। আর ফ্যামিলি? স্যার 2 ছেলে, বড় ছেলে অখিল আর তার স্ত্রী মিতা ব্যাঙ্গালোরে থাকে। আর স্যার ওদের একটা 9 মাসের বাচ্চাও আছে। তুমি খেলবে আমার সাথে? তার আগে একটু খেতে হবে। এই নাও, খাও। চলো, তুমি জল খাবার খাও আর বাবুকে আমার কাছে দাও। এসো বাবা। স্যার অখিল মিশ্র ব্যাঙ্গালোরের একটা বড় কোম্পানিতে সফটওয়্যার কনসালটেন্ট। আর একজন ছেলে? অংশুমান মিশ্র। স্যার অংশুমান মিশ্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বরেলিতে। 2 ছেলে, দুজনেই ওয়েল সেটেলড। আর এই কাপল একলা গোরক্ষপুরে থাকে? হ্যাঁ স্যার। আর স্যার রতন প্রকাশ মিশ্র তো এখন এসএসবিতে ক্যান্টিন চালান। কিন্তু স্যার আরও একটা ছেলে ছিল এনাদের, অখিল আর অংশুমান মিশ্র থেকে বড়, তার নাম ছিল অমর। ছিল মানে? তুমি শুধু শুধুই জেদ করছো, ট্রেনে করে যাও না। মিতা, ট্রেনের টাইমিং আর আমাদের জীবনের টাইমিং দুটো আলাদা আলাদা লাইনে চলে। আর বেনারস কি কলকাতা নাকি? কাছেই তো। আমি এই গেলাম আর সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, মোটরসাইকেল মামা বাবু চালাবেন। আরে তুমি তো এমন টেনশন করছো যেন বাইক আজকে প্রথম আমি চালাচ্ছি। দেখো, প্রথমবার হোক বা 100 বার, ভয় তো আমার লাগে, তাই না? মামাবাবু গেটটা পেরিয়েই আমি বাইকটা চালাবো, কিন্তু বুঝতে পেরেছো? ওখান থেকে বেরোনোর আগে ফোন করে দিও। পায়রা পাঠিয়ে দেই। চলো চলো। আচ্ছা, আজকের এই কাজটা রোহিতের করার কথা ছিল না? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম না? আরে ওটা ওদেরই করার কথা ছিল, কিন্তু দেখো কি হলো। स्वस्ति न शांति इंद्र शांति वृद्धसव शांति स्वस्ति न शांति पुषवेदा शांति कस्ता न शांति सप्तमदा शांति मंगिष्ठ शांति मत्संद शांति दृढ़ाजी चरुजे शांति वसुर शांति अविसुन शांति सखी न शांति जरी न शांति सतान शांति भवन शांति सुतय शांति ओम शांति ओम शांति।
দেবেন্দ্রবাবু, 1 বছর হয়েছিল আপনার মেয়ে আর আমার ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তো চলে গেল। আমরা বৌমার কষ্টটা বুঝি। দেখুন, বৌমার বয়স মাত্র 25। জানি না এটা ঠিক সময় কিনা এই কথা বলার জন্য, কিন্তু না বলে পারছি না। ব্যাপারটা কি বেআই মশাই? 1 বছর আগে আমি আপনার মেয়ে মিতার হাত চেয়েছিলাম আমার বড় ছেলের জন্য। আজ আমি আপনার মেয়ে মিতার হাত আমার মেজ ছেলে অখিলের জন্য চাইছি। প্লিজ। স্যার, অমরের বিধবা স্ত্রী মিতা অমরের ছোট ভাই অখিলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর? এই রতন প্রকাশ তো ভীষণ ভালো লোক স্যার। এনার মনটা খুব উদার। ইনি সবসময় আশপাশের অভাবী মেয়েদের পড়াশোনায় কিংবা বিয়েতে টাকা করে দিয়েই হোক বা অন্য কোনোভাবেই হোক সাহায্য করে থাকেন। যদি এতই সহৃদয় লক্ষণ উনি, তো গৌরীর তো ভাগ্যই খুলে যাবে মনে হচ্ছে। গৌরী? স্যার, এই গৌরী আবার কে? গোরক্ষপুর জেলের একজন কয়েদি। স্যার, এই রতন প্রকাশ আর গোরক্ষপুর জেলের সম্পর্কটা কি? আসলে রতনবাবু এই গৌরীকে দত্তক নিতে চান। এই রাতের দিন হয় না? ও হ্যাঁ স্যার, এটা তো আপনি ওই মেয়েটাকে নিয়ে স্টোরি করেছিলেন। আসলে আমি জেলে গিয়েছিলাম অন্য স্টোরি করতে, আর ওখানে গিয়েই আমার গৌরীর সাথে দেখা হয়। জানো রাকেশ, ওর গল্পটা আমাকে পুরো নাড়িয়ে দিয়ে যায়। এমন কি কাহিনী স্যার? এই লোকটা করছেটা কি? কোনো গল্প লিখছে জেলের উপর। আরে বাবা, আমাদের ওপর কি কোনো ফিল্ম টিম বানাচ্ছে নাকি? কোনো ফিল্ম টিলিমের লোক নয়, সাংবাদিক। তুই কি করে বুঝলি? ওর মুখে লেখা আছে নাকি? হাবুলদার সিমরানি বলছিল সাংবাদিকই। এই যে, তোমার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি আমি। গৌরী। গৌরী, তোমার বয়স তো বেশ কম মনে হচ্ছে। কবে এসেছো জেলে? 6 মাস। আমি কি জানতে পারি যে কোন অপরাধে তোমাকে জেলে আনা হয়েছে? আমি কোনো অপরাধ করিনি। তো কোর্ট তোমাকে এমনি জেলে পাঠিয়ে দিল? দেখো গৌরী, নিঃসংকোচে কথা বলো। আমি এখানে সকলের সাথে কথা বলি, কিন্তু কথা এদিক ওদিক করি না। ও 4.5 বছর একটা কারেকশন হোমে ছিল, এক এমন অপরাধে যেটাও করেইনি। তারপর ওকে এই ডিস্ট্রিক্ট জেলে শিফট করা হলো। ওর মা বাবা? বলছিল অনাথ। 7 বছর থেকে মা বাবা ছাড়াই মানুষ হয়। ওর জীবন সম্পর্কে আমি যত তথ্য সংগ্রহ করেছি, তার পরতে পরতে এত দুঃখ লুকিয়ে আছে যে আমার লোম খাড়া হয়ে গেছিল। ওর জীবনের কাহিনী আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি সেটাকে লিড স্টোরি করি আর আমাদের এডিটরকে দিয়ে দিই। উনি অ্যাপ্রুভও করেন। ভাঙাচোরা জীবনের ছেঁড়াখোড়া কাহিনী। এই রাতের দিন হয় না। এই রাতের দিন হয় না গৌরীর কাহিনী ছিল এমন একটা কাহিনী যার তিনটি ভাগ্য ছিল। জন্ম থেকে 7 বছর অবধি একটা ভাগ্য, তারপর 7 থেকে 13 বছর অবধি আরেকটা ভাগ্য, আবার 13 থেকে 18 বছর অবধি তৃতীয় ভাগ্য। আর এবার একটা নতুন ভাগ্য গৌরীর জীবনের দরজায় কড়া নাড়ছিল। আরও একবার জীবনের মোড় অন্যদিকে ঘুরতে চলেছিল।
বাড়িওয়ালা এসেছিল, বলল সন্ধ্যের মধ্যে ভাড়া না মেটালে আমাদের সবাইকে বাইরে বের করে দেবে। এরকম চুপ করে থাকলে কিছু হবে নাকি? আজও কোনো কাজ পাওনি তুমি? যদি আমি কাজ না পাই তাহলে আমার কোথায় ভুল বলো? তোমার হাতে কাজ নেই, ঘরে কোনো আনাজ নেই, আর সন্ধে তো মাথার উপর ছাদও থাকবে না। কি করব? ভানু, আমি খুব চেষ্টা করেছি, সালা আমার নাম্বার লাগেই না। আজ 15 দিন হয়ে গেল আর আমার কাছে কোনো কাজ নেই। এত কারিগর রয়েছে, অর্ধেকেরও বেশি বেকার বসে রয়েছে আমাদের মতো। তো আমরা সবাই মরতে কোথায় যাব বলো? মা, কি? আমরা কি আর বাড়ি ফিরবো না? গোবিন্দ, আমাকে কিছু জিজ্ঞেস করবি না। তোর বাবা আসবে যখন, তখন তাকে জিজ্ঞেস করবি। বাবা বাবা, ওই মা। কিছু পেয়েছো? যা পেলাম তাই নিয়ে এলাম। আজকেও সেই কথা বলবে? কোনো কাজ পাওনি? ভানু, আমার একটা বন্ধু আছে, আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। ও বলছিল যে ওর হাতে ভালো একটা কাজ আছে, এখানে হোশিয়ারপুরেই। সেটা কোথায়? এই পাঞ্জাবেই। ও বলছিল যে চাষের কাজ, শ্রমিকের প্রয়োজন। সাবধানে যাস। হ্যাঁ, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। দারিদ্র্য এবং অসহায়তার পাকে নিমজ্জিত গৌরীর পরিবার
উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে পাঞ্জাবের দিকে রওনা দিল, এই আশা নিয়ে যে হয়তো বাচ্চাদের দুমুঠো খাবার আর একটা আশ্রয় দিতে পারবে। পাঞ্জাবে তাদের অন্ধকার জীবনে ধীরে ধীরে আলো দেখা দিতে শুরু হয়েছিল, কিন্তু তখনই তাদের উপর দুর্ভাগ্যের আরও একটি ঝড় এসে পড়ল। আমার বেশি কিছু মনে নেই, শুধু এটাই মনে আছে যে আমরা ওখানে আরো কিছুদিন ছিলাম। মা প্রতিবারে একই কথা বলতো যে আমাদের সামলানো আর সম্ভব হচ্ছে না। তারপর আমরা ওখান থেকেও বেরিয়ে পড়লাম। আমরা কোথায় যাচ্ছিলাম কেউ কিচ্ছু জানতাম না। কে জানে মায়ের মনে কি ছিল আর মাথায় কি ছিল। গৌরী, আমার বাচ্চা, ক্ষমা করে দিস আমাকে। আমি জানি না এরপর আমরা কোথায় যাব। নতুন শহরেই থাকবো? জানি না, এসে তো গেছি, কতদিন থাকবো কিছু জানি না। শোন, তুই এখানেই বস, আমি জিজ্ঞেস করে আসি কোনো কাজটা যেখানে পাওয়া যায় কিনা। তুই এখান থেকে নড়বি না, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসবো। হ্যাঁ, বলেছিল এখান থেকে নড়বি না। আমি বসেছিলাম, বসেই ছিলাম, কিন্তু মা আর ফিরে আসেনি। আমি বুঝতেই পারিনি যে আমি মা আর গোবিন্দকে আর কোনোদিন দেখতে পাবো না। মা, हुजूर इस कदर ना इतरा के चलिए,
আরে এই মেয়ে, কাঁদছিস কেন? আরে আরে বল, কি হয়েছে? আমার মা কোথাও হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কোন দিকে গেছিল? ওইদিকে কখন গেছিল? সকালে। আচ্ছা কাঁদিস না, কাঁদার দরকার নেই। শোন, কিছু খাবি? তারপর ওই লোকটা কোথায় নিয়ে গেল তোমাকে? গৌরী বুঝে গিয়েছিল ওর মা ওকে ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে গিয়েছিল। ওর মার ওকে প্রয়োজনই ছিল না। স্যার তারপর কি হয়েছিল? ও জেলে গেল কি করে? দেখো, ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না, আর আমাদের কপালে এটা লেখা থাকে যে ও আমাদের মেয়ে হবে, তো কারোর ক্ষমতা নেই সেটা আটকানোর। জানি না সরোজ, বারবার মনে হচ্ছে যখন থেকে ওই লেখাটা পড়েছি, গৌরীর কাহিনী পড়েছি, এটাই মনে হচ্ছে যেন কোনো গভীর সম্পর্ক আছে আমাদের মধ্যে। আর খাবি? আরে লজ্জা পাস না, লজ্জা পেলে কারোর ভালো হয় না। কালু, আর একটা দে, বেশি করে ঘি ঢালবি। কত দেরি করলি বলতো? এনে খা। ভালো না বেশ? তুই বস, আমি আসছি। পিন্টু, আরে এত রাতে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছিস কেন? পিসি, একটা মেয়েকে পেয়েছি স্টেশনে, একা ছিল, কাঁদছিল বেচারি। বলছিল ওর মা ওকে ওখানে ছেড়ে কোথায় চলে গেছে। তো তো কিচ্ছু না, আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি।